আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি বলছিলাম যে গাছে ফল ধরছে আপনার আহ, পাকতে দেন, ঠিক আছে? তো নির্বাচন কমিশন আপনার এই যে রিপোর্ট দিচ্ছে, তারপরে আপনার 6টা কমিশন রিপোর্ট দিয়ে দিচ্ছে, এর মধ্যে যে গুম খুম কমিশনের রিপোর্টগুলো দিচ্ছে। তো এখন আমরা সব কিছুই জানতে পারতেছি। হ্যাঁ, তো কিছুদিন আগে মানুষ বলতো যে আওয়ামী লীগকে ব্যান করার কি দরকার। তো আমরা আমরা কিন্তু অনেক আগে থেকে বলে আসছি যে না, আওয়ামী লীগ হচ্ছে এমন একটা দল, ওরে যদি ব্যান না করেন তাহলে ভবিষ্যতে বাংলাদেশে এটা আবার একটা হুমকি স্বরূপ একটা ব্যাপার হয়ে আসবে। কারণ আমরা যারা নিউজ দেখি তারা জানতাম, কিছুটা জানি, দ্যাটস ওয়াই বলতে পারতাম আর কি। কিন্তু সাধারণ জনগণ যারা আছেন বা যারা খুব বেশি এটা দেশের খবরও রাখে না ভালো করে, তারা বলে বা বলতেছিল যে না, নিষেধ করার কি দরকার। তারপরে হচ্ছে ইভেন এর মধ্যে যদি আমি মানে এটা হচ্ছে একটা মানে রাজনৈতিক ব্যক্তিদের যদি আমি আবার আলাদা করে বলি, তারাও এই ব্যাপারটা যেমন বিএনপি আপনার সাপোর্ট দিচ্ছিল না। তো আমার কথা হচ্ছে যে অনেকেই বলছে যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা কে, বা তুমি কে, এই সেই। হাসিনা যখন জামাতকে নিষিদ্ধ করছিল, তখন তো কারো কাছে জিজ্ঞাসা করে করে নাই, তাই না? ওরা লতে ফেলে করে দিছে। তো হাসিনা যদি এত কিছু করতে পারে, একটা দেশে যদি এভাবে গণহত্যা চালাইতে পারে, একটা একটা মানুষের হুকুমে যদি এতগুলা মানুষ, দেখেন যদি এই জুলাই আগস্টের মানে আগে দিয়ে মানে 15 দিন আগেও যদি হাসিনা, বা 7 দিন আগেও যদি হাসিনা সব কিছু মেনে নিত, তাহলে হয়তো বা আমাদের এত ভাই বোন শহীদ হইতো না। হয়তো মানে মাত্রাটা হয়তো বা অর্ধেক থাকতো বা তারও কম থাকতো, লাস্টের দিকে তো বেশি হয়েছে অকারেন্সগুলো। তো হাসিনা তারপরে কিন্তু এগুলো থামায় নাই। তো এখন দেখেন, আমি আরেকটু পিছনে যাই। হ্যাঁ, পিছনে বলতে বলতে চাচ্ছি যে আমরা তো অনেক ক্রেডিট দেই শেখ মুজিবুরকে। আপনার যুদ্ধের পরে শেখ মুজিবুর কি করছে? 74 সালে দুর্ভিক্ষ হয়েছে, দুর্ভিক্ষটা একদম লাগানো হয়েছিল। আসলে আমরা মুক্তিযুদ্ধের ক্রেডিট শেখ মুজিবুরের শুধু একটা জায়গায় দিতে পারি, শেখ মুজিবুরের শুধু মানে ক্রেডিট শুধু একটা জায়গায় দিতে পারি তার হোল লাইফে। আর সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের জন্য উনি যাই করছে সেটা তার হোল লাইফে একটা ক্রেডিটই আমি তারে দিতে পারি। সেটা হচ্ছে তার মানে তার নামে যুদ্ধ করছিল মানুষ। হ্যাঁ, শেখ মুজিবুর রহমানের ভাষণ দিছিল, 7ই মার্চের ভাষণ। সেই নামে শুধু তার আপনার যুদ্ধটা মানে মানুষ করছে। কিন্তু যুদ্ধর ডাক কিন্তু মানে দিচ্ছে হচ্ছে জিয়াউর রহমান। আর জিয়াউর রহমান তো ফিল্ডে থেকে যুদ্ধ করছেই। আর এই যে শেখ মুজিবুর, আমরা আরেকটু পিছনে যাই। এই যে শেখ মুজিবুর যখন আপনার মুসলিম লীগ করতো, তখন ছিল মাওলানা ভাসানী ছিল তাদের নেতা। তো মাওলানা ভাসানীর কথা আমরা অনেকেই জানি। কিন্তু ইদানিং দেখতেছি যে আসলে আমরা এগুলো আগে কখনো দেখি নাই বা জানতাম না। আমি গত অ্যাটলিস্ট 7-8 বছর আগে থেকেই মানে দেখতেছি যে মাওলানা ভাসানী কে ছিলেন, অমুক কে ছিলেন, তমুক কে ছিলেন, মানে এগুলো জানতে ইচ্ছা করতো যে উনি আমাদের দেশের জন্য কি অবদান রাখছেন, উনি আমাদের দেশের জন্য কি অবদান রাখছিলেন। তো লোকগুলোকে দেখার বা চেনার একটা, বা তারা দেশের জন্য কি করে গেছেন, এগুলো আমার মানে অনেক আগে থেকেই আগ্রহ ছিল। মানে আমি মাওলানা ভাসানীর মানে ব্যাপারটা আমি আরও অনেক 7-8 বছর আগেই দেখছি, শুনছি, বুঝছি যে উনি মুসলিম লীগের নেতা ছিলেন। শেখ মুজিবুর তার বলতে পারেন যে ওয়ান কাইন্ডস অফ তার পিছনে পিছনে ঘুরতো, বা সাথে থাকে না একজন অ্যাসিস্ট্যান্ট টাইপের, ওই টাইপেরই ছিল, মানে একটু ক্লোজই ছিল। তো আরও নেতা ছিল, তার মধ্যে শেখ মুজিবুর ছিল একটু চালাক চতুর আর কি। ওনার ডকুমেন্টারি আছে, অনেক ডকুমেন্টারি আছে মাওলানা ভাসানীকে নিয়ে, আপনারা দেখতে পারেন চাইলে। আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম। তো ওইখানে আপনার আপনার শেখ মুজিবুর ওনার, তো উনি মানে মানে মাওলানা ভাসানী সম্ভবত মারা যায়, বৃদ্ধ বয়সে মারা যায়। আমি মানে হ্যাঁ, ওনাকে মেরে ফেললে তো জানতেই পারতাম আমরা, বা এরকম কিছু। মারা যায়, মারা যাওয়ার পরে শেখ মুজিবুর রহমান সাহেব তখন এই মানে এই দলটারে আপনার এই যে মুসলিম লীগের দায়িত্ব নেয়। মাঝখানে আরও অনেক ঘটনা আছে, এগুলো বলতে গেলে একটা থেকে আরেকটা যেতে হবে, মানে অনেক ব্যাখ্যা আছে। তো এগুলো বললে আমি আমার ট্র্যাকে থাকবো না। তো এখন কথা হচ্ছে যেটা, তো কৃতিত্ব দিলে আসলে দিতে হয় যে কি জানেন, মানে এই যে মুসলিম লীগই পরে আওয়ামী লীগ হয়েছে। আমি বলবো যে এই যে কৃতিত্ব যদি দিতে হয়, তাহলে আমি বলবো যে শেখ মুজিবুরকে একা একা দেওয়ার কিছু নাই এখানে। আর তার চেয়ে আমার মনে হয় বড় কৃতিত্বটা হচ্ছে দেওয়ার মানে মাওলানা ভাসানীকে। মানে ইদানিংকার আমাদের যে মানে জেনারেশনগুলো আছে তারা বলতেছিল যে, আমি দেখতেছি ইদানিং বলতেছিল যে মানে ইদানিংকার না, মানে আমি মানে টুকটাক দেখতেছিলাম যে অনেকে বলতেছিল যে মাওলানা ভাসানীকে আপনাদের জাতির জনক বানানো হোক। এটা একটা মানে ফালতু কথা বলবো আমি। কারণ আমাদের জাতির জন্য কেউ না ভাই, আল্লাহ মাফ করুক। আমাদের জাতির জনক আমরা যেভাবে, যদি জাতির জনক, আমি আসলে জানি না যে জাতির জনক কি লাগে নাকি, মানে যদিও লাইগা থাকে হইতে পারে, বা কোনো মানে
সংস্কারে আকারে বিকারে হয়তো বা মানে কোনো কিছুতে জাতির জনক বলে মানে একটা জিনিস ব্যাপার আছে থাকতে পারে, বাট আমি ক্লিয়ার না যে আসলে জাতির জনকটা কি। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী মানছি, উনি আমাদের নবী ছিল, প্রত্যেকেই মানছে এরকম ধর্মের থেকে, প্রত্যেকেই মানছে। হিন্দুরা যেমন মানে, খ্রিস্টানরা মানে, ঠিক আছে, আমরাও মানছি। আমরাও জানি যে আমাদের নবী একজন, আল্লাহ একজন। তো জাতির জনক কেন আবার লাগবে আমি জানি না আসলে, আমার কনসেপ্টটা ক্লিয়ার না। তা আমি আমার নিজের ভুলটাই আমি মানে আপনাদের সাথে শেয়ার করলাম, বা আমার নিজের ইয়াটাই আমি কনসেপ্টটা আমি শেয়ার করলাম যে জাতির জনক কেন। তো মাওলানা ভাসানীকে জাতির জনক বানাইতে হবে বা করতে হবে, এটার ব্যাপারে আমি কখনোই সাপোর্ট করি না। অনেকে আবার আমরা অনেকে বলি যে আমাদের জাতির জনক হচ্ছে আদম আলাইহিস সালাম। হ্যাঁ, সেটা হইতে পারে, কারণ হচ্ছে কি আমরা জানি যে আমাদের ধর্মে বলা আছে যে আমরা আদম আলাইহিস সালামের মানে বংশধর, ঠিক আছে, আদম আলাইহিস সালাম বিবি হাওয়ার বংশধর হচ্ছে আমরা, ঠিক আছে, এইভাবে আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা মনে ধারণ করি। তো আমিও ওইটাই ধারণ করি বলি। তো এইগুলো একটা বিষয় যে জাতির জনক, তারপরে হচ্ছে স্বাধীনতা, এরকম এরকম এটসেট্রা। এখন আমি বলি যে আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে চাচ্ছেন না অনেকে, যে মানে নিষিদ্ধ মানে করলে আপনাদের মানে কি বলবো যে কি লাভ কি ক্ষতি আমি জানি না। আমি আমার দেশের মানুষের লাভটা বুঝি, আমি আমার লাভটা বুঝি, ঠিক আছে। আর এই জন্যই আমি সরকারকে ট্যাক্স পে করি, ঠিক আছে। আমার মতো অনেকেই এই জন্যই সরকারকে ট্যাক্স পে করে। আমি কিন্তু ট্যাক্স পে না করি কিন্তু আমি কিন্তু এই মানে নগরীতে চলতে পারবো না, আমি কিন্তু কোনো সুবিধা নিতে পারবো না। আমাকে ট্যাক্স দিতেই হবে। আমি ট্যাক্স কেন দেই? আমার কিছু সুবিধার জন্য দিই, ঠিক আছে। সেইভাবে ঠিক নাগরিকরা এই জন্যই ট্যাক্স দেয়। এখন এই যে আয়নাগর আজকে দেখছেন, হ্যাঁ, ফল পাইছেন, রেজাল্ট দেখছেন। আমি বলছিলাম যে একটু সময় দেন, গাছে ফল ধরছে, ফল পাকতে একটু সময় দেন, একটু পাকতে সময় লাগে। এই যে এখন আপনারা দেখতেছেন আয়নাগর নিয়ে কি ভয়ঙ্কর রিপোর্ট, এবং এই আয়নাগর তো আপনার ধরেন আপনার মানে ডিস্ট্রয় করে ফেলা হয়েছে। আমি একটা সূত্রে জানতে পারছি যে মানে নামটা বলি, ওনার নাম হচ্ছে মেজর, এনিওয়েজ আমার নামটা আমার মনে আসতেছে না, পরে আমি একসময় হয়তো আরেকটা বিষয় আলোচনা করলাম, নামটা আমি বলবো। তো উনি বলছে যে আয়নাঘরে আপনার এই যে ভিজিট করার আগে আজকে 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে, মানে জাস্ট এটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, টোটালি আগুন লাগাই দিয়ে আপনার এটাকে নষ্ট করে দিয়ে তারপরে রিপেয়ার করা হয়েছে। আয়নাঘরে যে প্রথম ডাক্তার ইউনূসকে যেতে দিল না বা নিষেধ করা হইলো যে উনি যাইতে পারবে না, আমি এটা নিয়েও বলছি যে ডক্টর ইউনূস বলছে যে না, আমরা তো ওনার কথা আমরা শুনছি, কিন্তু আমাদের কমিশন ওনাকে বলবে, তারপর উনি যদি বলে নাও করে তাও আমরা মানে উনি বলবে, তারপরে দেখবো আমরা আমরা সিদ্ধান্ত নিব। কিন্তু আহ, উনি রাজি হয়েছে, ঠিক আছে, আপনার সেনাপ্রধান রাজি হয়েছে। তো এই গেল আর কি, কিন্তু সেই আয়নাঘর নাই। 80% জিনিস ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, যে আয়নাঘরের কথা আমরা শুনছি আজকে থেকে। আমি আরও এই আয়নাঘরের কথা আরও 4 বছর আগেই শুনছি মেবি, বা একটু কম বেশি হইতে পারে। তো এই আয়নাঘরে আরও অন্যরকম মানে কীভাবে আপনার এই যে মানে জেলখানাগুলো ছিল বানানো ছিল 3 ফিট বাই 4 ফিট বা 2 ফিট বাই 3 ফিট, হ্যাঁ, ঘর ছোট ছোট ঘর, এগুলো আর মনে করেন যে ভেঙে সংস্কার করে ফেলছে। বা ওই যে বলে না যে মানে কোনো বড় কোনো নেতা দর্শন করতে গেলে সব গাছের গোড়ার মধ্যে চুন দিয়ে সাদা করে ফেলে, ওই করে ফেলছে আর কি, বুঝছেন। তো আমার কোশ্চেন হচ্ছে এখানে দুইটা, যে এই কাজগুলো প্রথম ইউনূস সাহেবকে যেতে নিষেধ করছে কে, এবং এগুলো মুছার মানে এত বড় মানে কলিজা সেনাবাহিনীর ভিতরে কার আছে, কার হুকুমে হয়েছে? আপনি বুঝতে পারতেছেন, আমিও বুঝতে পারতেছি। সেনাপ্রধানের হুকুম ছাড়া বা সেনাপ্রধানের মানে ইয়ে ছাড়া, কি বলবো যে হুকুমই তো বলা যায়, হুকুম ছাড়া এটা হয় নাই। আমি তো স্বয়ং ওই যে ওনার মেজর যে ওনার রেফারেন্স দিয়ে বলতেছি, উনি বলছে যে সেনাপ্রধান একদম স্বয়ং বলছে যে এটা আগুন দিয়ে পোড়াই দিয়ে মানে ধ্বংস করে তারপরে আবার রিপেয়ার করার জন্য। ওইটাই আপনারা এখন দেখতেছেন। আর ওই আয়নাঘর দেখে আমরা এত কান্নাকাটি করতেছি, এত হায়তাশ করতেছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে জাতিসংঘ এই আয়নাঘর নিয়ে আপনার এক্সিলেন্ট একটা রিপোর্ট প্রকাশ করছে, যেটা আমাদের বাংলাদেশের তারাও পারে নাই। দেখেন তারা ভিতরে ভিতরে ওই যে পিটার হার্টসকে যখন নাকি এই দেশ থেকে এরকম হাসি ঠাট্টা করে এরকম করা হয়েছিল, পিটার হার্টসকে তো লাস্টের দিকে ওই যে ভারতের একটা মানে যোগসূত্রের কারণে পিটার হার্টসকে এখান থেকে নিয়ে গেছিলো, কিন্তু কাজ কিন্তু করতেছিল। তো জাতিসংঘের মানবাধিকার কমিশনের মানে থেকে একদম ডিরেক্ট এসে তারা এই জাতি মানে হাসিনা যে যে গুম খুম এগুলো করছে, এগুলোর বিষয়ে তারা মানে তদন্ত করছে। তো ওদের তদন্তটা এতটাই পারফেক্ট হয়েছে, ওইখানে আমি কিছু কিছু জায়গায় শুনছি যে মানে যেগুলো বাংলাদেশের মিডিয়াতে উঠে আসে নাই, যেগুলো বাংলাদেশের তদন্তকারীদের ইয়াতে উঠে আসে নাই, সেইগুলো ওরা জাতিসংঘের ওরা একদম আন্তর্জাতিকভাবে তারা এগুলো তুলে আনছে, এবং মানে আরও বেশি আমাদের চেয়ে তারা জানে, বুঝছেন। তারা এখানে বলতেছে ওরা নাকি 300 লোকের শুধু ইন্টারভিউই নিচ্ছে। 300 লোকের ইন্টারভিউ কোত্থেকে নিচ্ছে, কাদেরকে নিচ্ছে? যারা গুম হয়েছে এরকম,
তারপরে যারা নাকি আপনার এই যে এটার সাথে মানে কাজকর্মে জড়িত ছিল, ইভেন তারা নাকি আপনার এই যে আওয়ামী লীগের লোকদেরকেও ফোন দিচ্ছে, নেতাদেরকেও ফোন দিচ্ছে, তাদেরকে ইমেলে যোগাযোগ করছে। বুঝেন কতটা অথেন্টিক রিপোর্ট এবং জাতিসংঘ নিজের করা রিপোর্ট, এখানে আপনি কী ভুল ধরবেন। এখন আসি আমি আমার থার্ড পয়েন্টে। হ্যাঁ, তো আওয়ামী লীগের 12টা বাজছে, তো এখনও যদি আপনারা মনে করেন যে আওয়ামী লীগ আসতে থাকবে, আমি আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, এটা আমি আমার থার্ড পয়েন্ট নিয়ে কথা বলতেছি। এখনও যদি মনে করেন যে আওয়ামী লীগ আসতে থাকবে, বাঁচাবে, আপনাদের সামনে আসবে এই মহিলা, হ্যাঁ, এটা ভুল ধারণা করতেছেন। বরং আমি আওয়ামী লীগ ভাইদেরকে আমি আগেও উদ্দেশ্য করে বলছি, এখনও উদ্দেশ্য করে বলতেছি আপনাদেরকে যে আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে দেখান যে আপনারা ভালো কিছু করতে পারেন। আর যাদের রক্তে আওয়ামী লীগ মিশে আছে, যারা রক্ত থেকে খারাপ, হ্যাঁ, যারা মনে করেন যে ওই যে হারুন সাহেব বলছিল না যে কি যেন একটা কথা বলছিল যে বিজন মা, হারুন সাহেব একটা বক্তব্য বলছিল বিএনপির নাটোরের চাপায়ের কয়েকদিন আগে, ও কি যেন মানে এই স্বাধীনতাকে যারা না করে তারা বিজন মা। আমিও আমার একটা ভিডিওতে বলছি, দেখতে পারেন। তো তো ওইটা হচ্ছে ওরা, বুঝছেন। তো আওয়ামী লীগের এই যে মনে করেন যে এত এত কিছুর পরে যদি দেখেন 96-এর পরে এবার আওয়ামী লীগ আসছিল 6 সালে, 6 না মানে 96-এর পরে এই যে 9 সালে আসছে, ঠিক আছে, ভাবতে পারেন। আর আসবে না কোনো দিন। আমার দাদি, আমরা তখন ছোট, বলে গেছিল যে এই শেখের বেটি যদি আসে তাহলে খবর আছে দেশের। ঠিক আজকে থেকে আমি আমার দাদির মুখের কথা, আমার দাদি মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করুক, আমরা সবার কাছে দোয়া চাই আমার দাদির জন্য। তো আমার মানে দাদি কথাটা বলে গেছে, আমার এখনও মনে আছে, আমার এখনও কানে বাজে। আমি তখন অনেক ছোট, তারপর আমার কথাটা মনে আছে। শেখ মুজিবুর যা করে গেছে, মানে শেখ হাসিনা তার চেয়ে কোনো অংশে কম করে নাই। কোনো অংশে কম তো দূরে থাক, মনে করেন যে তার চেয়ে আরও 100 গুণ বেশি করছে শেখ হাসিনা, বুঝছেন। শেখ হাসিনার মানে এটা আমাদের মুরব্বীরা যারা আছে তারা বলতে পারবে। আপনিও খবর নিয়ে দেখেন, আপনাদের ঘরে যারা মুরব্বী আছে তারা বলতে পারবে শিওর, ঠিক আছে, মানে কি করে গেছে। তো এই শেখ হাসিনা যদি আবার আসে, তাহলে মনে করেন যে এই দেশটারে যে কী করবে, আবার যদি সামনে আসে শেখ হাসিনা, ঠিক আছে, কিংবা যদি শেখ হাসিনা যদি আসার সুযোগ পায়, ঠিক আছে, এই জন্যই মানে আওয়ামী লীগকে আমি বলবো যে ব্যান করে দেওয়া উচিত। বললাম না হেফাজতকে কীভাবে ব্যান করছে, সেই আইন, সেই সংবিধান সব কিছুই তো আসছে আপনাদের হাতে, অন্তর্বর্তীকালীন সরকার। মাঝে মাঝে আমি আপনাদেরকে এই জন্যই কটু কথা বলি বা সমালোচনা করি আপনাদেরকে নিয়ে। আপনাদের সামনে সব কিছু আছে, আপনারা এই আইনটার বলেই তো এখন যে সংবিধান আছে সেই এগুলোর বলেই তো আপনারা করে দিতে পারেন। পরে সংবিধান বাদ হয়ে যাক, কী হয়েছে তাতে? সংবিধান পরে বাদ হোক, কী হয়েছে তাতে? কিন্তু এখন তো আইনগুলো আছে, এখন তো সংবিধানগুলো আছে। তাহলে আপনারা অন্তর্বর্তীকালীন কেন এই কাজগুলো করতেছেন না? এনিওয়েজ, আওয়ামী লীগকে ব্যান করে না দিলে সামনে এই জাতির, এই বাঙালি জাতির কপালে আরেকবার দুঃখ আছে, ঠিক আছে। আজকে আমি কথাটা বললাম, যদি এই আওয়ামী লীগ আবারও বলতেছে, এই আওয়ামী লীগ যদি ব্যান না করেন তাহলে এই বাঙালি জাতির কপালে আবারও দুঃখে আছে। আপনারা ভুল থেকে শিক্ষা নেন, আর ক্রেডিট দিলে মৌলানা ভাসানীকে দেন, ঠিক আছে, আর ক্রেডিট দিলে ওই জিয়াউর রহমানকে দেন, আর ক্রেডিট দিলে এই যে মনে করেন যে আমাদের যে 24-এ যে শহীদ হয়েছে এবং আমাদের যে 71 সালে শহীদ হয়েছে তাদেরকে দেন, বুঝছেন। জেনুইন মুক্তিযুদ্ধ এখন যারা বেঁচে আছে তাদেরকে ক্রেডিট দেন ভাই, ঠিক আছে। ক্রেডিট দিতেই শিখেন, ঠিক আছে। ক্রেডিট আপনি দিতে শিখলে আপনি নিজেও ক্রেডিট পাবেন। আচ্ছা, আমার চতুর্থ নম্বর বিষয় নিয়ে আমি কথা বলি, চতুর্থ পয়েন্ট নিয়ে আমি কথা বলতেছি, শর্টসে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ভারতের মিডিয়া এখন এই যে আয়নাগর, এই যে এইগুলো প্রকাশ পাওয়ার পরে এখন এগুলি নিয়ে প্রচণ্ড রকমভাবে ভারত খুব ক্ষিপ্ত। ভারতের একজন মন্ত্রিসভার কেউ একজন বলছে যে আপনারা আমাদেরকে বলতেছেন যে আমরা হাসিনাকে এখন ফেরত চাই, তো আপনারা কেন আর্মিকে জিজ্ঞেস করেন নাকি, আপনাদের বাংলাদেশের সেনাবাহিনীকে জিজ্ঞেস করেন যে ওরা কেন বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে হেলিকপ্টার মানে প্লেন দিয়ে কেন আমাদের এখানে রাইখা গেছিল। আমলাতান্ত্রিক জটিলতা তো আসছেই, সেগুলো তো আমি বলছি আমার একটা ভিডিওতে যে আমলাতান্ত্রিক জটিলতা একটা না অনেকগুলো কথা বলছি আমি আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে, আমরা যে কিসের মধ্যে আসছি। তো ওরা দেখেন কি প্যাচটা দিচ্ছে আমাদেরকে, বলতেছে যে আপনারা কেন শেখ হাসিনাকে পাঠাইছিলেন, আবার কেন 3 মাস পরে ফেরত চাইতেছেন। হ্যাঁ ভাই, একতরফাতার কোনো কিছু হয় নাই, এক হাতে তালিও বাজে নাই। আপনারা বলছেন বলেই তো আমরা পাঠাইছি, আপনারা নিচ্ছেন বলেই তো আমরা পাঠাইছি। এবং আমি এটাও আমার ভিডিওতে বলি যে যান শেখ হাসিনার আপনাদের গিফট দিয়ে দিলাম, ঠিক আছে, আপনাদেরকে গিফট দিছি শেখ হাসিনারে, যান। আপনারা শেখ হাসিনারে ছাড়া তো কিছু বুঝতেন না, বুঝেন না। হ্যাঁ, আমি থার্ড পয়েন্টের আরেকটা জিনিস ইন্টারফেয়ার করি এখানে, যে এই হাসিনা যদি আবার আসে, বা এই হাসিনা যদি মনে করেন যে আবার মানে মানে ভারত তো চাবি হাসিনারে আনতে, ঠিক আছে, ভারত তো চাবি হাসিনা এবং ওদের লাভ তো হচ্ছে হাসিনাকে দিয়েই। বিএনপিকে দিয়ে অত সুবিধা করতে পারে না, কিন্তু বিএনপি কোনো দিন, আমরা এই যে বাংলাদেশের মানুষ যা চায় তা কোনো দিন বিএনপিও দিতে পারবে না, এবং বিএনপি তো দুলু সাহেব তো বলছেই, এগুলোকে মনে করেন যে না হইলে বলছে, ওনাদের মধ্যে না কিছু হইলে বলছে যে বিএনপির মানে ভারতের সহজ পাইবেন না। ভারতে তো আমরা সহজ ভাবতেছি না, আমরা কেন ভারতের সহজ ভাববো? ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের পাশের রাষ্ট্র, ঠিক আছে, আমরা ওদেরকে ভালো চোখে দেখবো। আপনি কেন উস্কানি দিতেছেন দুলু সাহেব, ঠিক আছে। তো ভারতকে আমরা এখনও বলতেছি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভালো, আমরা ভারতের সাথে মিলেও চলতে চাই,
ঠিক আছে, ভারতের সাথে আমরা মিলেও চলতেছে, ভারত পাকিস্তান চীন আমরা সবার সাথে মিলে চলতেছে। প্রবলেমটা কোথায়? আমরা মিলে চলতে চাই, ঠিক আছে, যে আমাদের সাথে চলবে না চললেন না, চললেন না। আমরা ভাই মানে কি বলবো যে মানে ওই দয়া করা জাতি না, আমরা অর্জন করে নিতে জানি, ঠিক আছে, আমরা অর্জন করা জাতি। 71 সালের আগের থেকে মানুষ অর্জন করতে শিখছে। ভাষা একবার একবার বাংলাদেশে এটাকে দুইবার মানে মানে মানুষ জীবন দিচ্ছে, একবার একবার 52-এর ভাষা আন্দোলনে, আরেকবার হচ্ছে 71 সালে, আর আরেকবার হচ্ছে এই যে এবার 24-এ, এই নিয়ে 3বার, ঠিক আছে, এর আগে 2বার। তো আমরা সব কিছু অর্জন করতে জানি, আমরা দয়া নিতে চাই না আপনাদের কাছ থেকে, বুঝছেন? তো আমি আমার চতুর্থ পয়েন্ট শেষ করে দিই। তো ভারত মানে মিডিয়াগুলো এখন বলতেছে যে উনি তো এই কথা বলছে যে আপনাদের সেনাবাহিনীকে জিজ্ঞেস করে এবং সেনাবাহিনীকে আগে আপনাদের মানে কোশ্চেন করেন যে ওরা কেন রেখে গেছিল। আর ভারতের মিডিয়াগুলো এখন বিভিন্ন টক শোতে ওরাই বলতেছে, এবং ওরা আমার মনে হয় এখন খুব লজ্জা বোধ করতেছে, ঠিক আছে, ওরা এতদিন খুব লজ্জা বোধ করতেছে যে আসলে শেখ হাসিনা এটা ছিল, কারণ ওরা তো জানতো না এগুলা, ওরা জানলো ওইভাবে ব্রডলি জানতো না, ওরা এখন শুনতেছে, জানতেছে, বুঝতেছে, এবং ওরাও আমাদের সাথে মানে আক্ষেপ করতেছে। কেন কলকাতার ভাইয়েরা বোনেরা আমাদের ওই যে ইয়ার সময় মানে 24 আন্দোলনে, যে আগস্ট জুলাই আন্দোলনের সময় ওরা প্রতিবাদ করে নাই, করছিল। ভাই ভালো মন্দ সব জায়গাতেই আছে, কিন্তু আপনি খারাপটা থেকে শিখবেন আর ভালোটা আপনি গ্রহণ করবেন, ঠিক আছে, এইটাই হইতেছে লাইফের মানে মানে স্ট্র্যাটেজি, ঠিক আছে। এইভাবে লাইফ চালান, দেখবেন যে লাইফ অনেক সুন্দর হবে। আর আমি এই যে যেই 4টা পয়েন্ট নিয়ে কথা বলছি, আমার মনে হয় এই যে মানে ভারতও এখন বুঝতেছে, হ্যাঁ, আর হাসিনার বিচার মাস্ট হবে, ঠিক আছে। আর জাতিসংঘের এই যে এই রিপোর্টকে কেউ বিট দিবে বা কোনো আদালতে সেটাকে ভুল প্রমাণ করবে, কোশ্চেন ডাজ নট অ্যারাইজ, অত সোজা না। আমি কিছুদিন আগে বলছিলাম, হাসিনা আপনি জাস্ট মানে কি বলবো, মানে দুর্দিন আসতেছে সামনে, আরো কিছুদিন আগে বলছি, মাস দেড়েক আগে বলছি যে দুর্দিন সামনে আরো আসতেছে, আপনি দেখবেন। আপনি তো খালি দৌড়ের উপরে থাকবেন, বুঝছেন, আপনি তো খালি দৌড়ের উপরে থাকবেন, বুঝছেন। এখন আপনি এই যে মনে করেন যে আপনার দৌড় শুরু হয়েছে হাসিনা, বুঝছেন। আর আওয়ামী লীগ যারা ভাবতেছেন যে আর কখনো আওয়ামী লীগ ফেরত আসবে, প্লিজ ভাই এটা ভাইবেন না, এটা ভাইবেন না, আওয়ামী লীগ আর কখনো ফেরত আসবে, বুঝছেন। এটা আমি আপনাদের জাস্ট, আপনাদেরই ভাই বোন আমি, আমি জাস্ট আপনাদেরকে ভালোবেসেই কথাটা বলতেছি, ভালো হয়ে যান আপনারা, ঠিক আছে। আর ওই যারা ভালো হইতে পারবেন না তাদের জন্য তো আমি একটা ওয়ার্ড ইউজ করেই গেছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।